আমার প্রিয় ক্লাস 7 এর ছাত্র এবং ছাত্রীরা, তোমরা তোমাদের ভূগোল বইটি খোলো। আজকের আমি তোমাদের পড়াবো তোমাদের ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে যে নদী চ্যাপ্টারটি রয়েছে এটি আমি তোমাদের পড়াবো। সবাই 47 পৃষ্ঠা খোলো। আশা করছি তোমরা সবাই খুলেছ 47 পৃষ্ঠা। তো তোমরা কারা কারা নদী ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো নদী খুবই ভালো লাগে। আজকে তোমরা নদীর সম্পর্কে জানবে। তো প্রথমেই আমরা জেনে নেব নদী কাকে বলে। পাহাড়, পর্বত বা মালভূমির মতো উঁচু স্থান থেকে প্রাকৃতিকভাবে সৃষ্ট যে প্রবাহমান জলধারা অভিকর্ষের টানে ভূমির সাধারণ ঢাল অনুসারে মোহনার দিকে প্রবাহিত হয় তাকেই নদী বলে। কয়েকটি নদীর উদাহরণ: গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। নদী কাকে বলে জানলে এবার জানব নদী কিভাবে সৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে প্রবাহিত ছোট ছোট জলধারাগুলি যখন পরস্পর মিলিত হয়ে ভূমির ঢাল অনুসারে উঁচু থেকে নিচু স্থানের দিকে বয়ে চলে তখনই নদীর সৃষ্টি হয়। উৎস কাকে বলে? নদী যেখানে সৃষ্টি হয় বা নদী যে স্থান থেকে সৃষ্টি হয় সেই জায়গাটিকে বা সেই স্থানটিকেই বলা হয় উৎস। এবার জানব গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে। সবাই আন্ডারলাইন করো। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে। মোহনা কাকে বলে? যেখানে গিয়ে নদী শেষ হয় সেই স্থানটিকে বলা হয় মোহনা। দেখো এখানে ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে পৃথিবীর প্রধান নদ নদীগুলি। তো বাড়িতে সবাই খুঁটিয়ে পড়বে পাঠ্যপুস্তকটি, তবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে পরীক্ষার খাতায়, নইলে কিন্তু নয়। শুধু যদি ভাবে পরীক্ষার খাতায় লিখবার জন্য পড়াগুলো পড়ছি তা কিন্তু নয়। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি, যে সমস্ত জ্ঞান আমাদের সমস্ত কাজেই খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। এখানে দেখো, এটি দেখো পৃথিবীর প্রধান নদীগুলির নাম দৈর্ঘ্য অনুসারে কোন মহাদেশে অবস্থিত, দৈর্ঘ্য কিলোমিটার। তো প্রথমে আসি নীল নদ। কোথায় অবস্থিত? আফ্রিকায়। আর এর দৈর্ঘ্য কত? 6650। এগুলো তোমরা মন দিয়ে পড়বে প্রত্যেকটা। অন্তত নীল নদ আর আমাজন এই দুটো তোমরা অবশ্যই মুখস্থ করবে, আর এগুলোও করবে। এই দুটো তোমরা সবসময় মনে রাখবে, এই দুটো বেশি কিন্তু পরীক্ষায় দেয়, নীলনদ আর আমাজন। তাহলে নীলনদটি কোথায় অবস্থিত? আফ্রিকায়। এর কিলোমিটার কত? 6650। আর আমাজন দক্ষিণ আমেরিকায় অবস্থিত, এর দৈর্ঘ্য কিলোমিটার 6300। এবার জানব জল বিভাজিকা কাকে বলা হয়। কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে। পাহাড়ের চূড়ার যে অংশ আছে সেই অংশটি বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে দেয়। সেই ভাগ বা বিভাজনকেই বলা হয় কিন্তু জল বিভাজিকা। ঠিক আছে? আর ছোট ছোট জলধারাগুলি কিন্তু মূল নদীর কি? উপনদী। মনে রাখবে তোমরা। যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসছে গুরুত্বপূর্ণ, আমি কিন্তু তোমাদের পাঠ্যপুস্তক ধরে সেই সমস্ত প্রশ্নগুলি সহজ সরলভাবে আলোচনা করে দিচ্ছি। তোমরা খুঁটিয়ে পড়বে, তবেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা
লিখতে পারবে। এবার দেখো উপনদী কাকে বলে। উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে তখন তাকে ওই নদীটার উপনদী বলা হয়। যেমন যমুনা, কোশি, গণ্ডক প্রভৃতি নদী গঙ্গার উপনদী। এবার দেখো শাখা নদী কাকে বলে। আবার মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে বলে শাখা নদী। যেমন ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। নদীর উপত্যকা কাকে বলা হয়। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় নদীর উপত্যকা। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে নদীর উপত্যকা। নদী অববাহিকা কাকে বলা হয়। নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই দাগ দাও। দোয়াব কাকে বলা হয়। পরীক্ষায় খুব আসে 1 নম্বর প্রশ্নের উত্তর। পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয়। তাহলে দোয়াব কাকে বলা হচ্ছে। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয়। অন্তঃবাহিনী নদী কাকে বলা হয়। যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যে কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে বলা হয় অন্তর্বাহিনী নদী। এবার দেখো আন্তর্জাতিক নদী কাকে বলা হয়। যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় আন্তর্জাতিক নদী। যেমন উদাহরণ, এটা কিন্তু আন্তর্জাতিক নদী কাকে বলা হয়, খুব গুরুত্বপূর্ণ এটা। যেমন উদাহরণ হলো সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন ইত্যাদি। ঠিক আছে, এবার এটা দেখো পরীক্ষা কিন্তু খুব তাই। নিত্যবাহ নদী কাকে বলা হয়। যে নদীগুলিতে সারা বছর জল থাকে সেই নদীগুলিকে বলা হয় কিন্তু নিত্যবাহ নদী। তাহলে নিত্যবাহ নদী কাকে বলা হয়। যে নদীগুলিতে সারা বছর জল থাকে সেই নদীগুলিকেই বলা হয় নিত্যবাহ নদী। অনিত্যবাহ নদী কাকে বলা হয়। যে নদীগুলিতে সারা বছর জল থাকে না সেই নদীগুলিকেই বলা হয় অনিত্যবাহ নদী। তাহলে অনিত্যবাহ নদীগুলিতে সারা বছর জল থাকে না আর নিত্যবাহ নদীগুলিতে সারা বছর জল থাকে। ঠিক আছে, এই জিনিসগুলি তোমরা কিন্তু মাথায় রাখবে। আদর্শ নদী কাকে বলা হয় বা আদর্শ নদী বলতে কি বোঝায়। যেসব নদীর গতিপথে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা মধ্যগতি বা সমভূমি প্রবাহ, নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ, এই 3টি প্রবাহ পথ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাদের বলা হয় আদর্শ নদী। ভারতের একটি আদর্শ নদী হল গঙ্গা। এক কথায় বলা যায় আদর্শ নদী বলা হয় যে নদীতে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি এই 3টি গতি সুস্পষ্টভাবে দেখা যায় সেই নদীকেই বলা হয় আদর্শ নদী। যেমন একটি উদাহরণ হলো গঙ্গা, ভারতের একটি আদর্শ নদীর উদাহরণ। আচ্ছা, এটা তোমরা মনে রাখবে। নদী কিন্তু বিভিন্ন কাজ করে থাকে। নদীর 3টি কাজ, নদী 3টি কাজ করে। যেমন ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। ক্ষয় কাজ হয় নদীর উচ্চ গতিতে, বহন কাজ হয় নদীর মধ্য গতিতে আর সঞ্চয় কাজ হয় নদীর নিম্ন গতিতে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো, আর নদীর উচ্চ গতিতে নদী কি কি কাজ করে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো, নদী ও তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট বড় নুড়ি এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে। এটাই নদীর ক্ষয় কাজ। তাহলে নদী ও তার জলস্রোতের ধাক্কায় কি হয়, মাটি, বালি, বড় বড় নুড়ি এমনকি পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে। এটি কি নদীর ক্ষয় কাজ। এটি দেখা যায় নদীর উচ্চ গতিতে।
এবার আসি বহন কাজে। বহন কাজ দেখা যায় নদীর মধ্যগতিতে। এইসব নুড়ি, কাকড়, বালি, পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে। এটি নদীর বহন কাজ। আবার কোথাও স্রোত কমে গেলে এইসব পদার্থগুলো নদীর পাশে বা নদীর মধ্যে জমা হতে থাকে। এটি হলো সঞ্চয় কাজ। এটি দেখা যায় নিম্ন গতিতে। তাহলে সবাই আশা করছি বুঝতে পারলে। নদীর এই 3 প্রকার কাজ নির্ভর করে নদীর শক্তির উপর। নদীতে জলের পরিমাণ, গতিবেগ, ভূমির ঢাল প্রভৃতি থেকে নদীর শক্তি পায়। নদীর শক্তি বেড়ে গেলে নদী বেশি করে ক্ষয় আর বহন কাজ করে। আবার নদীর শক্তি কমে গেলে নদী বেশি সঞ্চয় করে। আজকের আমি তোমাদেরকে 47 পৃষ্ঠা থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত পড়ালাম। অর্থাৎ তোমাদের এই নদী চ্যাপ্টারটির সম্পূর্ণটা পড়ালাম না, হাফটা পড়ালাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ। কারোর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। তো আজকের এখানেই শেষ করলাম।